ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ভাসিয়া মাস্টার ক্লাসে। তো আজকে আমরা দেখতে পারতেছি যে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 9 পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এটা সেকেন্ড লেকচার ডিসকাস করব। এর আগের লেকচার আমরা বিভিন্ন পরমাণু মডেল, তারপরে থিওরিটিক্যালি কিভাবে আমরা বোরের পরমাণু মডেল থেকে এনার্জি বা বেগ বা রেডিয়াস বের করতে পারি এই অঙ্কগুলো করে আসছিলাম। আজকে আমরা এর পরের টাইপে যাব যে ভাঙ্গন যে শুরু হয়, এই ভাঙ্গন হওয়ার জন্য নরমালি আমরা কোন কোন রশ্মি বা কোন কোন কণাকে নিয়ে কথা বলবো, তাদেরকে নিয়ে টাইপ আমাদের থ্রি। এবং তার সাথে ভর ত্রুটি বা বন্ধন শক্তি বা বেসিক যে নিউক্লিয়ার বিক্রিয়া, সেগুলো কি, এগুলো নিয়ে কথা বলবো। মানে আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা হবে। এখানে আমরা খুব বেশি ম্যাথ নিয়ে যে কথা বলবো তা না, তার কারণ এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কন্টেন্ট অনেক কম। আমি আগেই বলে আসছি যে খুবই ছোট সিম্পল কিছু জিনিস, কিন্তু একটু ট্রিক গুলো মনে রাখতে হয়, তাহলে মোটামুটি ভালো মতো পারা যায়। ঠিক আছে, তাহলে প্রথমে শুরু করি আমরা তেজস্ক্রিয় ভাঙ্গন এবং তার সাথে জড়িত বিভিন্ন রশ্মি এই টপিকটাকে নিয়ে। খেয়াল করে দেখো, ঢাকা ভার্সিটি 19, 20, 21, 22 মোটামুটি তারা প্রতিটা বছরই এই জায়গা থেকে প্রশ্ন দিয়েই যাচ্ছে। জিএসটি কথা বলি, দেখো 20, 21 সালে রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি টানা। অর্থাৎ আমি এটা বলতে পারি এই চ্যাপ্টারের প্রথম দিন আমরা যেগুলো পড়ছিলাম হয়তোবা ওইটা কিছুটা গ্যাপ দিয়ে প্রশ্ন আসলেও এই ভাঙ্গনের জন্য যে বিভিন্ন রশ্মি, বেসিক্যালি আলফা, বিটা, গামা, এই রশ্মিগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসতেই থাকে এবং ঢাকা ইউনিভার্সিটি অনেক পছন্দের জিনিস। আমরা যখন এইটারই তৃতীয় লেকচার যাব এই অধ্যায়ের, তখন দেখা যাবে যে এই ভাঙ্গনের সাথে কি কি রিটেন প্রশ্নও জড়িত, এগুলো আমরা দেখার সুযোগ পাবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরুতে আসি যে যদি একটা পরমাণুর কথা বলা যায়, এই পরমাণুকে আমরা মাদার নিউক্লিয়াস অথবা ডটার নিউক্লিয়াস দুই নাম বলতে পারি। এই মাদার আর ডটার কিভাবে আসলো? মাদার কথার মানে হচ্ছে যেটা আমাদের মেইন পরমাণু, মেইন নিউক্লিয়াস, যখন এটা ভেঙে আরো ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যাবে, ওদেরকে বলবো আমরা ডটার নিউক্লিয়াস। মানে যে ভাঙবে সে মাদার, যা উৎপন্ন হবে সে হবে ডটার। এখন এখানে ফাদার বা সন কেন বলে নেই, এগুলা ডিবেট না যাই, যে নামকরণ করছে করছে, মাদার এবং হচ্ছে ডটার। এখন যদি আমি আসি যে তেজস্ক্রিয়তা ব্যাপারটা আসলে কি, সেটা হচ্ছে ন্যাচারালি, মানে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকৃতিতে, ন্যাচারালি মানে স্পন্টেনিয়াস ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে, ভাইয়া বাংলা হয়তো ভালো হয় না, একটা কাজ করি ইংলিশে লিখি, বাংলা বুঝবা না আমার লেখা, আর আমার আমি নিজে বুঝি না। স্বতঃস্ফূর্ত মানে সিম্পলি স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি। ঠিক আছে, যখন কোন নিউক্লিয়াস ভাঙ্গন হয় সেটাকে আমরা তেজস্ক্রিয় বলি, কিন্তু এর মানে এই না যে ন্যাচারাল বাদে কখনো ভাঙ্গন করা সম্ভব না। আমাদের ল্যাবে আর্টিফিশিয়ালি কোনো একটা প্রক্রিয়া ভাঙতে পারি, ধরো একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারবো, সেটাকেও কিন্তু আমরা তেজস্ক্রিয়তা বলতে পারি। কিন্তু তোমাদের চ্যাপ্টারে আমরা ডিসকাস করব সেগুলা প্রাকৃতিক ভাবে হইতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, প্রাকৃতিক ভাবে যদি ভেঙ্গেই যায় তাহলে আমরা এরকম পরমাণু দেখতে পারি কিভাবে? তার মানে একটা লিমিট অবশ্যই আছে। সেই লিমিটটা হচ্ছে কোন নিউক্লিয়াস যখন অনেক বেশি ভারী হয়ে যায়, সেই ভারী নিউক্লিয়াসটা ভেঙে ক্ষুদ্র হালকা নিউক্লিয়াসে কনভার্ট হয়। এই যে ভারী থেকে হালকা হওয়ার কনভার্সনটা স্বতঃস্ফূর্তভাবে হওয়া, এটাকে বলতেছি আমরা তেজস্ক্রিয়তা। তা আরেকটা কোশ্চেন উঠতে পারে, ভাই আপনি বুঝলেন কেমনে যেটা ভারী নিউক্লিয়াস? এটা বোঝার ডাইরেক্ট নিয়মটা হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যদি 82-র বেশি হয়ে যায়, তখনই তাকে আমরা ভারী নিউক্লিয়াস বলা শুরু করি। অর্থাৎ 82 পর্যন্ত কোনো মতে এরা স্টেবল থাকে, তারপরে আনস্টেবল হয়ে যায়। কিন্তু কেন আনস্টেবল হয়, তার রিজনটা হচ্ছে আমরা গত লেকচারে দেখে আসছিলাম নিউক্লিয়াসের গঠনে আসলে কি থাকে। নিউক্লিয়াসের গঠনে থাকে প্রোটন এবং নিউট্রন। এখন নিউট্রন যদিও চার্জহীন, নিউট্রাল, কিন্তু প্রোটন কিন্তু পজিটিভলি চার্জড। তো যখন একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে, তখন কি তাদের মধ্যে বিকর্ষণ বেড়ে যাবে না? তো বিকর্ষণ বেড়ে যাওয়ার কারণে এক মোমেন্টে তারা আনস্টেবল হয়ে যায়। কখন থেকে? যখন তারা 82-র উপরে যাওয়া শুরু করে, তখনই এটা ন্যাচারালি স্পন্টেনিয়াসলি ভেঙে যাবে। ওই ঘটনাকে সিম্পলি আমরা তেজস্ক্রিয়া বলতেছি। তাহলে এখন কি আমাদের এই রুমে বা তোমার বাসায় তেজস্ক্রিয়তা আছে? অবশ্যই আছে। প্রকৃতিতে প্রত্যেকটা জায়গাতেই তেজস্ক্রিয়তা আছে। অনেকে হয়তো শুনছো যে ভাই তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন অনেক খারাপ, ক্যান্সার হয় বা বিভিন্ন কারণে আমরা মারা যাই, রোগ টোগ হয়। সত্য, কিন্তু তাহলে যে আমাদের রুমেই তেজস্ক্রিয়তা আছে, ওইটার কি হইলো? অ্যাকচুয়ালি এটা সহনীয় মাত্রায় আছে। মানে তেজস্ক্রিয়তা একটা ন্যাচারাল ব্যাপার, এটা হবেই। কিন্তু তুমি যদি এক্সেসিভ তেজস্ক্রিয়তা চলে যাও, তখন তোমার ক্ষতি হবে। যেমন ধরো যে আমরা এক্স রে ক্ষতিকর হইতেই পারে, কিন্তু আমরা তো এই বলে অনেকক্ষণ ধরে ওর মধ্যে স্টে করতেছি না। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার হওয়ার দরকার আছে। আচ্ছা, তা যখন এই যে ভারী নিউক্লিয়াসটা ক্ষুদ্র হালকা নিউক্লিয়াসে কনভার্ট হবে, কিভাবে হবে? এটা হচ্ছে এইভাবে যে ও কিছু ত্যাগ করবে। কি ত্যাগ করবে? এখানে তিনটা ব্যাপার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আলফা রেডিয়েশন বা আলফা কণা ত্যাগ করবে,
আচ্ছা বিটা রেডিয়েশন বা বিটা কণা ত্যাগ করবে, এবং আরেকটা হচ্ছে গামা রেডিয়েশন, কিন্তু গামা কণা বলবো না, এটাকে বলছে গামা রশ্মি ত্যাগ করে। সো তুমি রশ্মি নাম দিয়েও বলতে পারো, আলফা বিটা গামা, বা কণা দিয়েও বলতে পারো। ব্যাপারটা কি, মানে আলফা কে, বিটা কে, আর গামা কে? গামাটা সবচেয়ে ইজি বা স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করার জন্য। ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, মানে এটা ডিরেক্টলি তরঙ্গ, খুবই হাই এনার্জির তরঙ্গ। এবং দেখো এনার্জি যখন বেশি হয় তা কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, সেটা এরকম জিগজ্যাগ জিগজ্যাগ বেশি হয়। সেটা লিটারালি তুমি এটা ফোটন দিয়েও কম্পেয়ার করতে পারো, তার কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো লিটারালি ফোটন দিয়ে আমি চিন্তা করি যে প্যাকেট প্যাকেট আকারে শক্তি নির্গত হয়। সো গামা রেডিয়েশন তো আছে শক্তি নির্গত হয়, এটা বুঝতে পারলাম। কিন্তু আলফা আর বিটার ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। আলফা ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি বুঝি হিলিয়াম 2+ কণা নির্গত হয়। হিলিয়াম 2+ মানে কি, যার প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং যার ভর সংখ্যা হচ্ছে 4। তার মানে আলফা কণা নির্গত হয়ে গেলে ভর 4 কমে যাবে এবং পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 কমে যাবে। যেমন এখানে দেখো 2টা লাল 2টা নীল, তাহলে 2টা প্রোটন আর 2টা নিউট্রন। ঠিক আছে, আমরা তো আগের ক্লাস দেখে আসছিলাম এই নিচের 2 মানে 2টা প্রোটনকে বোঝাচ্ছে, আর উপরে 4 মানে প্রোটন প্লাস নিউট্রনকে বোঝাচ্ছে। তো আমার এখানে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন আছে, তাই এই দেখো লাল নীল 2টা প্রোটন 2টা নিউট্রন। কিন্তু বিটা কণার ক্ষেত্রে ব্যাপারটা এমন না। বিটা কণা আসলে ইলেকট্রন নিজেই, কারণ বিটা কণার ভর ইলেকট্রনের ভর সেম, তো বিটা কণা আসলে ইলেকট্রন নিজেই। তো যখন ইলেকট্রন বের হয়, এইখানে কোশ্চেন তো আমার মাথায় আসা উচিত, নিউক্লিয়াসের ভিতরে আবার ইলেকট্রন আসে কোনখান থেকে? সো ব্যাপারটা অ্যাকচুয়ালি ইলেকট্রন বের হয় তা না, বাট সামহাউ ইলেকট্রনে কনভার্ট হয়। কিভাবে হয়? নিউট্রনকে ভাঙলে প্রোটন এবং ইলেকট্রন পাওয়া যায়। ঠিক আছে, স্যার তত্ত্বে আছে নিউট্রন তত্ত্ব, তোমাদের বইতে খুব ভালো করে লিখে দেওয়া নাই, জাস্ট একটু বলছে যে ভিতরের একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে কনভার্ট হয়ে যায় এবং তারপর সে নির্গত হয়ে যায়। সো বেসিক্যালি বিটা রশ্মি যখনই বলবো, আমরা চিন্তা করবো এইভাবে, ভর সংখ্যাতে ইলেকট্রনের কোনো কন্ট্রিবিউশন নাই। ভর সংখ্যা হওয়া মানে প্রোটন আর নিউট্রন, তার মানে ইলেকট্রনের ভরকে কোনো চেঞ্জ করবে না। কিন্তু এই ইলেকট্রনের সাথে প্রোটনের ডাইরেক্ট কানেকশন আছে কিভাবে দেখো তো। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, এরা দুইটা মিলিত নিউট্রাল চার্জ হয়ে যায় না? তাই যখন এটা ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, তার মানে সে আসলে পারমাণবিক সংখ্যাতে একটা পরিবর্তন ঘটায় দিচ্ছে, বা একটা প্রোটনকে সে পরিবর্তন ঘটায় দিচ্ছে। এটা মনে রাখতে হবে। সামনের পেজে বা অঙ্ক করার সময় আমি এইটা নিয়ে আরো কথা বলবো, জাস্ট আপাতত মাথায় রাখো যে তুমি যখন একটা মাদার নিউক্লিয়াসকে ভাঙতে চাবা, আলফা বিটা বা গামা যে কোনো একটা ওয়েতে বা একাধিক ওয়েতে তাকে ভাঙতেই হবে। কতক্ষণ ভাঙবা? যতক্ষণ না পর্যন্ত স্টেবিলিটি অর্জন করতেছে ততক্ষণ পর্যন্ত এটা ভাঙতেই থাকবে। ঠিক আছে, সো তোমার আসলে তেজস্ক্রিয় ভাঙ্গন কেন হয়, তার কারণ এবং কিভাবে হয় তার সিম্পলিফাইড ব্যাখ্যা। যদি আমরা আলফা বিটা গামা রশ্মিগুলোকে কম্পেয়ার করতে চাই, কিভাবে করব? সবচেয়ে কমন কম্পেয়ার হচ্ছে ভেদন যোগ্যতা, যে তারা কোনো মাধ্যমকে কত ইজিলি ভেদ করতে পারে, বা আরো ইজি করে বলতে পারি ফুটা কেমনে করতে পারে, এভাবে চিন্তা করতে পারো। আলফা অনেক ভারী এবং খুব পাওয়ারফুল না, এই জন্য আমরা আমাদের হাত দিয়েই আলফা কণাকে ব্লক করে ফেলতে পারবো, আলফা কণা পার পাবে না। কিন্তু বিটা রশ্মি আলফার চেয়ে একটু বেশি পাওয়ারফুল ভেদন যোগ্যতার দিক থেকে। তো বিটা রশ্মি আমাদের হাতকে সুন্দর মতো ভেদ করতে পারবে, কিন্তু অ্যালুমিনিয়ামের পাতলা শীটকে ভেদ করতে পারবে না, ওখানে আটকায় যাবে। আমি আগেই বলছিলাম গামা রশ্মি মারাত্মক পাওয়ারফুল, তার কারণটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাই গামা রশ্মি শুধু আমাদের হাত না, অ্যালুমিনিয়ামকেও ইজিলি ভেদ করতে পারে, কিন্তু সীসা বা লেডের মোটা কোনো লেয়ারকে ভেদ করতে পারে না। তোমরা হয়তো জানো যে আমরা যখনই তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলি, মাদাম কুরির নাম ওঠে। তিনি কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছেন এই তেজস্ক্রিয়তার কারণেই। তো মাদাম কুরি যে ব্যবহৃত জিনিসগুলো, ডায়েরি, ল্যাবে এক্সপেরিমেন্ট করা টিউব গুলো, ওটা এখনো মিউজিয়ামে রেখে দেওয়া আছে, এবং সেটাকে এই সীসারই একটা পুরো লেয়ার দিয়ে ঢেকে দেওয়া আছে। আমার যদি মনে পড়ে এটা 3 থেকে 3.5 ইঞ্চি থিকনেস ছিল। তার মানে এখানকার গামা রেডিয়েশন হইলেও ওই সীসা দিয়ে আটকায় ফেলা পসিবল। ঠিক আছে, এগুলা কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে, একটু খেয়াল রাখতে হবে যে কার ভেদন যোগ্যতা কত বেশি। সেখানে দেখতেই পারতেছো আলফা, তার উপরে বিটা, তার উপরে গামা। আলফার ভর সবচেয়ে বেশি, কারণ হিলিয়াম 2+ হিলিয়াম ভর থেকে আসবে। বিটার ভর তার থেকে কম, কারণ ইলেকট্রনের ভর থেকে আসবে। কিন্তু গামার কোনো ভরই নাই, গামা হচ্ছে ভরহীন এবং চার্জহীন, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, তো এই যে এতক্ষণ কম্পেয়ার করলাম না আলফা বিটা গামা, এটাকে সুন্দর করে এখানে সামারি করে লিখে দেওয়া আছে। তোমরা যদি বই থেকে পড়তে হাঁপায় যাও, এই জায়গা থেকে একটু দেখে ফেলবা, তখন তুমি পরীক্ষায় যেগুলো আসে মোটামুটি কম্পেয়ারটা বুঝে যাবা, যে আলফা মানে পজিটিভ, বিটা মানে ইলেকট্রন মানে নেগেটিভ, আর গামা কণা হচ্ছে চার্জহীন বা জিরো।
এবং ভেদন ক্ষমতা কম্পেয়ারও করে দেওয়া আছে, সাথে আইস ক্লিয়ার করে দেওয়া আছে। আমরা ক্লাস 9-10-এ 4টা মৌলিক বল পড়ছিলাম বা ফান্ডামেন্টাল ফোর্স। এই 4টা মৌলিক বলের মধ্যে প্রথম দিকে কারা ছিল? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তারপরে আসছিল তাড়িৎচুম্বকীয় বল এবং ফাইনালি মহাকর্ষীয় বল। খেয়াল করে দেখো, দুর্বল নিউক্লিয় বলের জন্য কোনটা ঘটে, এটা খুবই কমন একটা এমসিকিউ। দুর্বল নিউক্লিয় বলের জন্য কিন্তু বিটা ক্ষয় হয়। আমি জানি না ক্লাস 9-10 তোমরা দেখে আসছিলে কিনা, এটা ইন্টারের বইতে স্পেসিফিক বলে দেওয়া আছে যে দুর্বল নিউক্লিয় বলের জন্যই বিটা রশ্মির ক্ষয়টা হবে। আর সবল নিউক্লিয় বল তাহলে কই কাজ করে? সবল নিউক্লিয় বল কাজ করতেছে অ্যাটমিক বোমে, যখন তুমি নিউক্লিয়াসকে ভেঙে ফেলতেছো, সো ওই জায়গায় তোমার কাজ করবে সবল নিউক্লিয় বল। এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর গামা কণা তুমি কি চিন্তা করতে পারো? গামা কণা তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে এখানে যা কিছু ব্যাখ্যা করবা বা যেই বল দিয়ে ব্যাখ্যা করবা, তাই চৌম্বকীয় বল দিয়ে এই পার্টটাকে ব্যাখ্যা করতে হবে। আশা করি আমরা জিনিসটা ধরতে পারছি। ফাইন, সামনে আগাই। তুমি যখনই এই রাসায়নিক না তেজস্ক্রিয় ভাঙ্গন বা তেজস্ক্রিয় ভাঙ্গনের বিক্রিয়াগুলো করবা, তোমাকে আলফা, বিটা, গামা এবং প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদিকে ডিল করতে হবে। আলফা বলতে তো আমি একটু আগে বুঝেছিলাম যে এটা আসলে হিলিয়াম 2+ নিজেই। তার মানে কি চেঞ্জ করতে হবে? যখনই আলফা দেখবা, ভর সংখ্যা 4 চেঞ্জ করবা এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 চেঞ্জ করবা। এটা করতেই হবে। যদি আলফা কণা যোগ হয় এটা যোগ হবে, আলফা কণা বিয়োগ হলে এটা বিয়োগ হবে। বিটশ্রী মানে কি? বিটশ্রী মানে ইলেকট্রন নিজেই। ইলেকট্রন চার্জ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, ও ভর সংখ্যায় কোনো কন্ট্রিবিউট করে না, কিন্তু পারমাণবিক সংখ্যায় কন্ট্রিবিউট করে, মানে -1। আর গামার ক্ষেত্রে স্পেশাল, যেহেতু এর ভর চার্জ কিছুই নাই, সো গামা যখন নির্গত হয় বা যখন গামা শোষিত হয়, অ্যাকচুয়ালি পরমাণুটি এক্সাইটেড হয়ে যায়। আর এই এক্সাইটেড হয়ে যাওয়া বা উত্তেজিত হয়ে যাওয়াটাকে আমরা সিম্পলি স্টার দিয়ে মার্ক করি, ঠিক আছে? সেটা স্টার দিলেই বোঝা যায় হ্যাঁ ভাই যেখানে গামার ঝামেলা হয়েছে, আর কিছু লিখতে হয় না। এবার যাই আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের ক্ষেত্রে। প্রোটন পারমাণবিক সংখ্যাতেও এক্সিস্ট করে, প্রোটন ভরেও এক্সিস্ট করে। নিউট্রন শুধুমাত্র ভরে এক্সিস্ট করে, পারমাণবিক সংখ্যায় কিচ্ছু যায় আসে না। আর এই ইলেকট্রন তো এটাই, এই যে বিটা আর তো সেম, তাহলে ইলেকট্রনের উপরে হচ্ছে 0 আর তোমার নিচে হচ্ছে -1। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যাক। ধরো তোমাকে বললাম তুমি আমাকে ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা নির্গত করে দেখাও, ইউরেনিয়াম 23492। এখান থেকে তুমি আমাকে একটা আলফা কণার বিকিরণ করে দেখাও যে কি উৎপন্ন হবে। তো তোমার মাথায় ঘুরবে আলফার পরিচয় কি? আলফার পরিচয় হচ্ছে উপরে 4 নিচে 2। বিকিরণ মানে বিয়োগ মানে বাদ, তাহলে 234 থেকে 4কে বাদ দিলে হবে 230, আর 92 থেকে 2কে বাদ দিলে হবে 90। এটা আবার কে? এই বান্দা তোমাদের অনেক পরিচিত থোরিয়াম বা TH। তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে আমি কি পুরা পারমাণবিক চার্ট মুখস্থ করে ফেলবো, পর্যায়ের সারণী সবকিছু মুখস্থ করব? না, সেটা করতে হবে না। তোমার দায়িত্ব হচ্ছে তুমি শুধুমাত্র এখানে এই উপরের আর নিচে সংখ্যাগুলার যোগ বিয়োগ করার চিন্তা করবা। তোমাদের এমসিকিউতে উপরে নিচে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা দুইটাই লেখা থাকবে। সেটা থোরিয়াম নাকি আলফা, বিটা, গামা যা মনে আছে তাই হোক গা, তা ভাবতে হবে না। তুমি খালি উপরে আনে সংখ্যাকে ম্যাচ করাবা। পরীক্ষায় যাই লেখুক, যে লেখা রাখে 230 আর 90 এক্স, ওরই অ্যান্সার, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরো আমরা তো কার্বন 14 আইসোটোপের নাম শুনছি, তাই না? কার্বন 14 আইসোটোপ খুবই আনস্টেবল, খুব তাড়াতাড়ি ভেঙে কনভার্ট হয়ে যায়। তো ধরো ও যদি এখন কার্বন 14 ভেঙে তোমার স্টেবল হইতে চায়, তখন কি করতে পারে? এটা এখন ধরো আমি তোকে বলতেছি যে ও বিটা কণা নির্গত করবে। বিটা কণা যখন নির্গত হয় তখন কি হবে? আমরা জানি বিটা কণা নির্গত হওয়া বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে পারমাণবিক ভরে হাত দেওয়া যাবে না, কিন্তু পারমাণবিক সংখ্যাতে -1 করতে হবে। এখন এই জায়গাতে একটা ঘাপলা আছে, সেটা হচ্ছে এইভাবে উপরে 14 থেকে 0 বাদ দিলে কিছুই যায় আসে না, কিন্তু নিচে 6 থেকে -1 বাদ যাবে। উল্টা করে ভাবো, ম্যাথের মতো মাইনাসে মাইনাসে কি +1 হয়ে যাবে না? তাই 6 থেকে -1 গেলে কমবে না রে বাপ, উল্টা বেড়ে যাবে, 7 হয়ে যাবে। এবার চিন্তা করে দেখো, 7 নাম্বার পারমাণবিক সংখ্যা, 14 নাম্বার ভর, এটা কে? নাইট্রোজেন। তার মানে প্রকৃতিতে অটোমেটিক্যালি সবসময় কার্বন 14 আইসোটোপ যে আনস্টেবল, সে ভেঙে গিয়ে স্টেবল নাইট্রোজেনে কনভার্ট হয়ে যায়। এবং এটা কোথায় কাজে লাগায় তোমরা কেউ জানো? কার্বন 14 ডেটিং, নাম শোনার কথা, বয়স বের করে কোন পুরানো ঐতিহাসিক জিনিসপাতির।
মনে আছে না যে কার্বন 14 ডেটিং বা জীবাশ্ম আনুমানিক কত বছর পুরানো বের করে, এটা এখান থেকেই করা হয় বা এই বিক্রিয়া দিয়েই করা হয়। তো চাইলে কিন্তু স্যার পরীক্ষায় বলতে পারে যে তুমি আমাকে এটা আলফা এবং বিটার উদাহরণ লিখে দেখাও 1-1 2 মার্কের জন্য, বা এটাও বলতে পারে কিভাবে বয়স নির্ণয় করা হয় তেজস্ক্রিয়তার সাপেক্ষে বুঝায় দাও, এই যে এভাবে নির্ণয় করা হয়। তো এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে, একটু পড়তে হবে, না পড়লে কিন্তু তুমি পরীক্ষা হলে এটা মনে করতে পারবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো চলো সামনে আগাই। তোমাদের এটা কাইন্ড অফ ম্যাজিক নাম্বার বলতে পারি, যে যে কোনো কনভার্ট করার ক্ষেত্রে আলফা এবং বিটা বিয়োগ করলেই হয়ে যায়। কিন্তু কখন আলফা কখন বিটা? যখনই তুমি আইসোটোপ বানাইতে চাবা, চিন্তা করো কেন আমি আইসোটোপ এই ওয়ার্ডটাই বললাম। আইসোটোপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা মানে নিচের নাম্বারটা কিন্তু সেমই থাকে, কিন্তু উপরের ভর সংখ্যা কম হইতে পারে বেশি হইতে পারে। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাই। ধরো তোমাকে প্রশ্নে বললো ইউরেনিয়াম 238, এখান থেকে কনভার্ট করে দাও ইউরেনিয়াম 23492। তাহলে এই দুই বান্দা কি পরস্পরের আইসোটোপ, এই যে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সেম না। এখন জিজ্ঞেস করতে পারি কিভাবে আমি এটা অ্যাচিভ করতে পারবো, কেমনে তুমি করবা? তাই যদি ভাবো তো ভাই, প্রথম কাজটা হচ্ছে আমার উপরে ভরটা কমাইতে হবে। 38 থেকে 34 তোমার যদি যাইতে হয়, তাহলে চিন্তা করে দেখো তো কেমনে তুমি যাবা। 4 ঘর উপরে কমাইতে হবে। তাহলে 4 ঘর কে কমাইতে পারে? আলফা পারে উপরে 4 ঘর কমাইতে। একটা ছোট প্রবলেম আছে, তুমি যখনই 4 ঘর কমাবা ওই মোমেন্টেই নিচে কিন্তু 2 ঘর কমে যাবে। আমার কথা মানে হচ্ছে এইটা, যে প্রথমে আমার কাছে আছে 238 এবং 92। যখন প্রথমবার আমি একটা আলফাকে বাদ দিব, ও উপর থেকে 4 কমাই দিবে, নিচ থেকে 2 কমাই দিবে। তাহলে 4 এবং 2 কমে যায়, তখন কি হবে? তখন সাথে সাথে কনভার্ট হয়ে গেল 4 কমার পরে উপরে 234 আর তোমার নিচে 92। তার মানে হচ্ছে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি উপরে মিলে গেছে বাট নিচে কিন্তু তোমার ঝামেলা পাকাই ফেলছে। তখন তুমি কিভাবে করতে পারবা? এটা যদি ঠিক করতে হয় তুমি একবার এই জায়গায় তাকাও, যে তুমি যদি আগে বাদ দাও, আচ্ছা একটা রেখা ভুল হয়েছে, 92 তো না, দুটো বাদ দিছে না, 90। তো নিচে আমার বাড়াইতে হবে, নিচে বাড়াবো কি দিয়ে? বাড়ানোর জন্য তোমাকে বিটা হেল্প করবে, কারণ বিটার ক্ষেত্রে আমরা জানি যে ওর পারমাণবিক সংখ্যায় ইস্যু আছে বাট ভরে কোনো মাথা ব্যথা নাই। তাহলে ভরকে চেঞ্জ করবে না, ওর সংখ্যায় চেঞ্জ করবে। বি কেয়ারফুল, এটা কিন্তু -1। তার মানে আমি যদি এখন এই 234 কে হাত না দিয়ে উপরে 0 রেখে দিই আর নিচে একটা -1 দিই, মানে বিটা রশ্মি ত্যাগ করাই দেই, তাইলেই কিন্তু সুন্দর মতো এটা বেড়ে যাবে। যখন তুমি বিটা রশ্মিকে ত্যাগ করতেছো দ্যাট মিনস এই পুরা জিনিসটা তুমি মাইনাস করতেছো। মাইনাস করলেই উপরে 234 থাকলো তার মতো, আর নিচে 90 আর একে হয়ে গেল 91। তাহলে এই সেম ঘটনা আমি আরেকবার রিপিট করব, মানে আরেকবার বিটা নির্গত করব, 0 -1কে আরেকবার বের করে দিব। আরেকবার বের করলে তুমি যা চাও পেয়ে যাবা, উপরে 234 আর তোমার নিচে হচ্ছে 92। তাহলে আলটিমেটলি এইবার যে কনভার্সন হয়ে গেল আমাদের, এই যে ইউরেনিয়াম এখান থেকে এই পর্যন্ত, তাহলে কি করলাম? 2 বার বিটা নিঃসরণ করলাম এবং 1 বার আলফা নিঃসরণ করলাম। তাহলে উত্তরটা আছে 1 বার আলফা বাদ যাবে আর বিটা 2 বার বাদ যাবে। তাহলে আমি একটা ইউরেনিয়াম থেকে ওই ইউরেনিয়ামে কনভার্ট হইতে পারবো। মানে যে এই জায়গাটা বেসিক্যালি এই যে দেখাচ্ছি কোনটা, এটা এখান থেকে এই পর্যন্ত। তাহলে এটা কি সুন্দর তোমার আইসোটোপে কনভার্ট করার নিয়ম না? তো এটা হচ্ছে ম্যাজিক্যাল ওয়ে যে তুমি কিভাবে আলফা এবং বিটাকে কাজে লাগায় তোমার যাই দরকার তুমি কমাইতে পারবা। হয় আগে ভরগুলাকে কমায় নাও, না তোমার সংখ্যাগুলোকে কমায় নাও, বাই দা টার্ন তুমি দেখবা তোমার ম্যাথ সলভ হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমাদের পরীক্ষা এত জটিল করে আসে না, বাট তারপর শিখাই দিলাম যদি কখনো স্যার ঝামেলা করতেও চায় তুমি অন্তত বুঝতে পারো কি করতে হবে। ঠিক আছে, এই মাইনাস মাইনাস মানে কিভাবে 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 রূপান্তরিত হচ্ছে। ডান, তো আমরা সামনে আগাইতে পারি এখান থেকে। এতক্ষণ যে কথাগুলো বলছি এটাকে আরেকবার সামারি করে ব্যবহারে কিভাবে কাজে লাগায় এটা আসে। তোমরা একটু কাইন্ডলি বই থেকে এটা দেখে রাখবা, বইয়ে খুব সুন্দর করে লেখা আছে এমসিকিউ এর জন্য আলফা বিটা এবং গামা রশ্মির ব্যবহার কোনটা কোন কাজে লাগানো হয়, এটা প্লিজ একটু বই থেকে দেখবা। আর প্রোটন নিউট্রন ইলেকট্রন আলফা এটা গামা এটা আমি একটু আগে ডিসকাস করছি, সো এখানে লেখার দরকার নেই। এখন তাহলে আসো কিছু আমরা বিক্রিয়া কমপ্লিট করি। এখানে দেখানো হচ্ছে ফ্লোরিন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়েছে, বাট আরেকটা কি, তুমি সংখ্যা চেক দাও। উপরের এখানে 19 আর 1 কে যোগ করব, আর নিচে 9 এবং 1 কে যোগ করব। 8
প্লাস সামথিং, মানে উপরে উপরে আর নিচে নিচে আমি যোগ চেক করতেছি। তা তুমি এখন বলো কিভাবে ব্যালেন্স করবা? 19 আর 1 20, তাহলে আরো 4 দিতে হবে 20 এর জন্য। 9 আর 1 10, তাহলে 8 আর 2 10, তাহলে উপরে 4 আর নিচে 2, এটা কে? এটা হচ্ছে আলফা। তার মানে এই প্রশ্নবোধকের উত্তরটা হচ্ছে আলফা, বা এটা হিলিয়াম 2 প্লাস নিউক্লিয়াস। ঠিক একইভাবে আমরা যদি এখন চাই এটাকেও সলভ করতে পারি, যে ম্যাগনেসিয়ামের সাথে কাকে যোগ করলে সোডিয়াম আর আলফা পাওয়া যাবে। তাহলে সংখ্যাগুলো যোগ করো, 25 প্লাস কিছু একটা যোগ করলে পাওয়া যাবে এই পাশ থেকে সোডিয়ামের 22 আর আলফা মানে হচ্ছে 4। ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের তলে নিচে তোমার আছে 12, এমন কাউকে যোগ করব যেন ওই পাশ থেকে কি আসে, সোডিয়ামের 11 আসে আর আলফা 2 আসে। তাহলে 22 আর 4 যোগ করলে কত হয়? 26 হয়। তাহলে আমার এখানে 1 মিসিং আছে। 11 2 13 হয়, আর 1 দিলেই 13 হয়। সো 1 1 1 1 আবার কি? এই 1 1টা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন 1 1, কিন্তু কথা হলো এটা কি লেখা যাবে 1 1? তা তো লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে? প্রোটন লিখবা না, এখানে সুন্দর করে বলবা ক্লাসের শুরুতে প্রথম লেকচারে বলছিলাম হাইড্রোজেন এমন একখান জিনিস যার কোনো নিউট্রন নাই। তাহলে এখানে এই প্রশ্নবোধকের জায়গায় বসে যাবে হাইড্রোজেন, এখানে বসবে আলফা। সো হাইড্রোজেন মানেও যা, প্রোটন মানেও তা। ঠিক আছে, ফাইন। তাহলে এখন আসো নিচে আসি আমরা। আচ্ছা, এখানে কি করতে বলতেছে? ওই সেম ব্যালেন্স করা লাগবে। তাহলে অ্যালুমিনিয়াম তোমার হচ্ছে 27, তার সাথে যোগ করতে হবে হিলিয়ামের 4 সমান সমান সিলিকনের 30 যোগ অজানা কিছু। আর নিচে যে ব্যালেন্স করি আমরা, তো হচ্ছে 13 আর 2 সমান সমান এই পাশে 14 আর অজানা কিছু একটা। তা যোগ করে ফেলি, 27 এবং 4 তোমার হয় 31। সো 1 মিসিং। 13 আর 2 15, 14 আর 1 হয় 15, সো 1 মিসিং। সো 1,1, তাহলে এইটার উত্তরও হইলো প্রোটন, অথবা সিম্পলি তুমি বলে দাও হাইড্রোজেন। দেখছো কি সুন্দর জিনিস, ইজি কিন্তু, যোগ বিয়োগ করলেই হয়ে যায়। কি নাম লেখছে তা দিয়ে আমার কি, খালি নাম টাম চেক দিব আমরা, উপরে পাওয়ার আর নিচে তোমার হচ্ছে লেখা দিয়ে সংখ্যা চেক দিব, তাই তো হয়ে গেল। ওকে, তাহলে সামনে আগাইতে পারি। অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সিলিকন সামথিং নিউক্লিয়ার বিক্রিয়াটিতে অনুপস্থিত কণা কোনটি? এটাই আমরা একটু সলভ করে আসছি। এই জায়গাতে কে মিসিং আছে? একটা হাইড্রোজেন মিসিং আছে। হাইড্রোজেন মানে আসলে প্রোটন নিজেই 1 1, একটু আগে করলাম। কোন রশ্মি বা কণার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আলফা, এক্স রে, গামা, বিটা? নিঃসন্দেহে গামা, মারাত্মক পাওয়ারফুল। আইসোটোপ জিঙ্ক তেজস্ক্রিয়তা কোন ধরনের ক্ষয়ের ভিতর দিয়ে যায়? মুখস্থ, বিটা এমিশন। নিচের কোনটি আলফা কণা? হিলিয়াম 2 প্লাস 2 4। এইটা দেখো সবই কিন্তু নিচে মুখস্থ, মানে আমরা এটা হয় জাস্ট মনে রেখে দাগাই দিব, ঘাপলা করা কিছু নাই। অ্যালুমিনিয়াম, হিলিয়াম, সিলিকনের পারমাণবিক 12, 3 আর 14 যদি হয়, তাহলে এখানে অনুপস্থিত কণা কোনটা? আচ্ছা, এখন তুমি এখানে চেক দাও এইভাবে, যে এখানে আমার এই পাওয়ার গুলা যদি ব্যালেন্স করা শুরু করি তাহলে কি অবস্থা হয়। অ্যালুমিনিয়াম, হিলিয়াম সবই ঠিক আছে, কিন্তু এই সিলিকনের লেখা নিয়ে একটু ঘাপা পাকতেছে। বাট সমস্যা নাই, এখানে তো আরকেস দেওয়া লাগবে না, এটা জিরো বসালে হয়ে যাচ্ছে না। তার মানে আমি অন্তত এটা বুঝতে পারতেছি যে উপরে অনুপস্থিত যে কণাটা হবে সেটা হচ্ছে একটা ইলেকট্রন, এটা দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে তোমার 0 0 করে দেওয়া আছে। আর তুমি যদি আরো চেক করতে চাও তাহলে তোমাকে জানতে হবে যে অ্যালুমিনিয়াম নিচে কত হয়, এখানে তোমার হয় 13, হিলিয়াম তোমার এখানে কত হবে? 4,2। আচ্ছা, এখানে ঘাপলা আছে, তার কারণ এখানে তো হিলিয়াম, এটা 2 আসলে 2 লেখা উচিত না, এটা অ্যাকচুয়ালি হিলিয়াম 2 প্লাস, এটা 2 প্লাস, আসলে একটু লেখায় তো ঘাপলা আছে। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়াম তোমার হচ্ছে 27 13, এখানে তোমার হিলিয়ামটা আছে 4,2, সিলিকনের উপরে এটা 27, এটা কনফার্ম। আর নিচে কত এটা আমরা চাইলে বের করতে পারি, মোস্টলি 14 নম্বরে ছিল 14। তাহলে এখন অনুপস্থিত কোনটি? তো চেক দাও, এখানে 27, এখানে 4, এখানে 27, তাহলে উপরে তোমার 4ই লাগবে, উপরে 4 লাগবে। তো উপরে 4 লাগানো আমি বুঝিয়ে গেছি যে এটা হচ্ছে ডিরেক্টলি আমাদের কোনটা আসতেছে, ডিরেক্টলি এখানে আমাদের চলে আসছে তোমার একটা আলফা পার্টিকেল। তো এখানে উত্তরটা হবে একটা আলফা পার্টিকেল। ঠিক আছে, ডান। এখন সোডিয়াম নিউক্লিয়াসটি ক্ষয়প্রাপ্ত হয়ে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াসে পরিণত হয়, কোন ধরনের ক্ষয় হচ্ছে? তোমার উপরে 24 ছিল, উপরে এখন 24ই আছে, কিন্তু সোডিয়াম এখানে হচ্ছে 11 আর এখানে তোমার হচ্ছে 12, নিচে একটা বেড়ে গেছে, তাহলে 0 আর -1 এরকম কিছুটা বাদ গেছে, তার মানে একটা বিটা ক্ষয় হয়ে গেছে। এই তো উত্তর হয়ে গেল। একটা নিউক্লিয়াস একটা নিউট্রন গ্রহণ করে এবং একটা বিটা কণা নিঃসরণ করে এবং দুইটা আলফা কণায় পরিণত হয়। আদি নিউক্লিয়াসের এ এবং জেড যথাক্রমে ক ছিল বের করতে হবে। করা কি বুঝতে পারছি আমরা?
আচ্ছা, এক সেকেন্ড, এখানে একটা ছোট ইস্যু হয়েছে। যদি আমরা সিলিকনের ক্ষেত্রে খেয়াল করি, ছোট ইস্যু আছে, দাঁড়াও আমি তোমাকে এখন চেক করে বলতেছি। সেটা হচ্ছে সিলিকনের জন্য যদি আমরা পারমাণবিক সংখ্যাটাকে বের করি, এটাকে আমরা ভাবতে ভুলে গেছিলাম। সিলিকনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এখন কত আসতেছে, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি যোগ বিয়োগ করি, নিচে কিন্তু তোমার 1 থেকে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি 4টা প্রোটন হচ্ছে। ব্যাপার হচ্ছে এটা আলফা পার্টিকেল না, কারণ উপরে 4 থাকলে আলফা হয়, বাট নিচে কিন্তু আমাদের এখানে 2 হচ্ছে না, নিচে কিন্তু আমাদের এখানে 1 আসতেছে। দেখছো আমি ছোট ভুল করছিলাম, হুট করে কথা বলতে গিয়ে মনে পড়লো যেখানে 13 আর 2 15, বাট এখানে তোমার হচ্ছে 14, মাত্র 1 মিসিং আছে। তা আমরা তোমার 1 1 করে যদি চিন্তা করতে যাই, তাহলে এখানে তো আমাদের অ্যাকচুয়ালি যে উত্তর সেটা আলফা পার্টিকেল না, সেটা অ্যাকচুয়ালি একটা প্রোটন হচ্ছে 1,1। সরি, তারা হয়ে ভুল লিখছিলাম, এটা 1,1, এটা প্রোটন। আচ্ছা, এবার দেখি একটা নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে এবং একটি বিটা কণা নিঃসরণ করে ও 2টি আলফা কণায় রূপান্তরিত হয়। তাহলে আদি নিউক্লিয়াসের ক্ষেত্রে এ এবং জেড কত ছিল? মুখোমুখি বোঝাচ্ছে 7 আর 3। কিভাবে হইলো? সেটা হচ্ছে ধরো এটা আমাদের আদি নিউক্লিয়াস এ আর জেড এক্স। সে কি করবে? একটা নিউট্রন গ্রহণ করে। নিউট্রন যদি গ্রহণ করে তাহলে কি অবস্থা হবে? উপরে 1 নিচে 0 গ্রহণ করে এবং একটি বিটা কণা নিঃসরণ করে ও 2টি আলফা কণায় পরিণত হয়। তাহলে 2টা আলফা কণা মানে কি? উপরে 4 নিচে 2, হিলিয়াম 2+, এরকম সে 2টা হয়ে গেছে, 4 2 হিলিয়াম 2+। এখানে বিটা কণা নিঃসরণ করা মানে এখানে বিটা কণা আসলে যোগ হওয়া, একই কথা। সো এখানে মাইনাস করতে পারতাম, এখানে যোগ করছে, আর কিছুই না। তখন তুমি চেক করে দেখো এ আর জেড কত। তো দেখতেই পারতেছি আমরা এখান থেকে 4 এবং 4 8, 1 বাদ হয় 7, আর নিচে 2 2 4, 1 বাদ দিলে হয় 3। সো আলটিমেটলি 7,3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বিটা ক্ষয়ের সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়? বিটা ক্ষয়ের চার্জহীন কণা নির্গত হয়, এটা হচ্ছে নিউট্রিনো, এটা নির্গত হবে। এই বিক্রিয়া থেকে কয়টা বিটা কণা বের হবে বের করো। চেক দেই, এখানে তোমার কি কি লিখছে? 222 2 2 2 সমান সমান 206 যোগ উপরে 8 যোগ একটা আলফা মানে 4। তাহলে 8 4 12, 12 আর 6 তোমার হচ্ছে 18। তাহলে মিসিংটা কি থাকলো? মিসিং থাকলো আরো একটা 4। আর নিচে দেখি আমরা 86 সমান সমান তোমার হচ্ছে 82 যোগ 0 যোগ তোমার হচ্ছে 2। তাহলে তোমার কত হচ্ছে নিচে? 4, মানে মিসিং তোমার হচ্ছে 2। তাহলে 4 আর 2 মিসিং। 4 আর 2 যে মিসিং হয়, এটা কাকে ইন্ডিকেট করে? এটা তোমার একটা আলফা কণাকে ইন্ডিকেট করে, কিন্তু বিটা কণা বেরই হবে না। তাহলে কয়টা বিটা কণা বের হবে? উত্তরে 0, কারণ এখানে আমার একটা আলফা মিসিং আছে, এখানে তো বিটাই নাই, সো উত্তরে বিটা কণা লাগবে না। দুর্বল নিউক্লিয় বল হয় কিসের জন্য? বিটা ক্ষয়ের জন্য হয়, একদম মুখস্থ। ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা বিটা গামা কণার বিকিরণগুলোকে সাজানো যায় কিভাবে? ক্ষমতার ক্রম অনুসারে, মানে বেশি থেকে কম বা কম থেকে বেশি ভাবে। এখন প্রবলেমটা ছাড়া কিনা উল্লেখ করে দেয় নাই যে আমি কি আস্তে আস্তে বাড়াবো না আস্তে আস্তে কমাবো। নর্মালি বেশি থেকে কমের দিকে আমরা সাজাই, কিছু উল্লেখ না করে দিলে। তাহলে গামা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে আলফা। বাট লিখে দেওয়া উল্লেখ মানে উচিত ছিল, মানে কোন ক্রমে, উচ্চতার ক্রমে নাকি হচ্ছে নিম্নতার ক্রমে। নিচের সমীকরণে U35 এর ফিশন প্রক্রিয়া বা বিক্রিয়া দেখানো হয়েছে, খালি বক্সে কোন সংখ্যাটি বসবে? আচ্ছা, যোগ করা যাক। 235 আর 1 যোগ করলে কত হচ্ছে? 236। এই পাশে 92 আর 3টা নিউট্রন, তাহলে কত হয়ে গেছে? অলরেডি 95 হয়ে তোমার বসে আছে। তাহলে এখন 236 থেকে তোমাকে বিয়োগ করতে হয় 95। তাহলে 6 থেকে 5 তাহলে হয় 1, 3 থেকে 9 বা বেসিক্যালি 23 থেকে 9 বাদে 13 14, তাহলে 141। এই যে বিয়োগ করলাম, সো অ্যান্সার 141। উপরে গুলো যোগ করছি, তাতেই শেষ হয়ে গেছে। বিটা রশ্মির কণিকার ভর কার সমান হয়? বিটা রশ্মি ইলেকট্রনকে ইন্ডিকেট করে, তাই ইলেকট্রনের ভরে এটা সমান হবে। ঠিক আছে। পোলোনিয়াম 214 আর Z84 আলফা বিক্রিয়ার মাধ্যমে কি পাওয়া যাবে? তাহলে উপরে তোমার হচ্ছে 214 আর নিচে হচ্ছে 84, বাদ যাবে কত? উপর থেকে 4 বাদ যাবে, নিচ থেকে 2 বাদ যাবে। কেন? কারণ বলছে এটা আলফা কণার বিকিরণ ঘটাবে। তাহলে উপরে পাবো আমরা 210 আর নিচে পাবো আমরা 82। কোথায় আছে এই বান্দা? এই যে বি, প্লাম্বাম, 210 আর 82। সো তোমার এইটা আমি আগেও বলছিলাম যে কখনো তোমার নাম মুখস্থ করতে হবে না, তুমি খালি উপরে আর নিচের এই সংখ্যাটাকে নিচ দায়িত্বে একবার চেক দিবা, চেক দিয়ে তুমি বুঝতে পারবা তোমার উত্তরটা কত আসা উচিত। ঠিক আছে, ফাইন, সামনে আগাই। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি হবে? আচ্ছা, গতিশক্তি সবচেয়ে বেশি মানে যার এনার্জি বেশি, সো বেশি তার গতিশক্তি তোমার বেশি আসবে। সাউন্ড, বিটা, আলফা কেউ এরা
গামা, কারণ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো এটার বেগ তো আলোর বেগের কাছাকাছি। গামা রশ্মি সম্পর্কে নিচের কোনটা সঠিক? ধনাত্মক চার্জযুক্ত না, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে, ওর কোনো চার্জ নাই। ঋণাত্মক হবে না এবং চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত হয় না, হবে না। উত্তর হতে পারে চার্জ নিরপেক্ষ, কিছুর উপরে ডিপেন্ড করতেছে না। বিটা রশ্মি সম্পর্কে নিচের কোনটা সঠিক? নেগেটিভ চার্জযুক্ত, কারণ তোমরা ইলেকট্রন, সো নেগেটিভ চার্জযুক্ত। নিচের কোনটি নিউক্লিয় ঘটনা নয়? আলফা বিটা গামা সবই নিউক্লিয় ঘটনা। এক্স রে এটা নিউক্লিয় ঘটনা না, এখানে আমরা একটা ইলেকট্রন ধাতব পাতে ছুড়ে মারবো, অনেক জোরে এই ইলেকট্রনকে ছুড়ে মারবো, তখন ধাতব পাতের সাথে ওর সংঘর্ষ হওয়ার পরে এখান থেকে অজানা এক প্রকার রশ্মি নির্গত হয়। তো বিজ্ঞানী রনজেন এই নামটাকে এক্স বা অজানা নাম দিছিলেন, সেখান থেকে এর নাম হয়ে গেছে এক্স রে। ওকে ফাইন। 214-83 বিসমাথ এই আইসোটোপ হতে একটা আলফা কণা নিঃসরণের ফলে কোন আইসোটোপটা পাওয়া যাবে? ঠিক আছে, করে দেখি। 214 এখান থেকে বাদ দিব 83, কত একটা আলফা কণা যাবে, তাহলে উপর থেকে 4 যাবে, নিচ থেকে তোমার 2 যাবে, তাহলে উপরে তোমার হয়ে যাবে 210 আর তোমার হয়ে যাবে 81, তাই 210 আর 81, এই যে টেলোরিয়াম। তাহলে তুমি দেখো, তুমি যদি মুখস্থ করো তুমি অ্যাকচুয়ালি পরীক্ষা ধরা খেয়ে যাবা, তার কারণ আমাকে এখানে পারমাণবিক সংখ্যার ভরে যা দিবে তার উপরে বেস করে কিন্তু উত্তরটা বের করতে হবে, যাচ্ছে তাই দাগাইলে কিন্তু তুমি সলভ করতে আসলে পারতেছো না, বুঝছো? ঠিক আছে, তার সামনে আগাই। এবার যাব আমরা নতুন টপিক, ভর ত্রুটি, বন্ধন শক্তি এবং নিউক্লিয়ার বিক্রিয়া। তো খেয়াল করে দেখো, এখান থেকে অলরেডি একদম লাস্ট বছর 22-23-এ জিএসটি কিন্তু কোশ্চেন চলে আসছে, এবং তার উপরে খেয়াল করো ঢাকা ইউনিভার্সিটি 19-20-এ এখান থেকে রিটেন দিয়ে রাখছে, এবং একই বছরে রাজশাহী ইউনিভার্সিটিও এখান থেকে কিন্তু রিটেন কোশ্চেন দিয়ে রাখছিল। মানে আমাদের মেইন কথা হচ্ছে যে এই টপিক গুলা অনেক ইজি বাট স্টিল প্রবলেমেটিক, মানে তুমি যদি আগে থেকে এগুলা পড়ে না যাও, বা এমসিকিউ গুলো স্পেশালি খুবই ঝামেলা পাকায়, মানে ইভেন আমারও কোয়েশ্চেন চিন্তা করতে হয় যে এরকম কেন হইলো, কারণ মুখস্থ। ম্যাথ কিন্তু তার চেয়ে ভালো ফাস্ট করা যায়। ক্লাসও ফার্স্টে আমরা এখানে নিউক্লিয়ারের দুইটা বিক্রিয়া ক্লিয়ার করে নিই, ফিশন আর হচ্ছে ফিউশন। এটা আমাদের বইয়ের লেখা একটা প্রবলেম, যেটা ঠিক বুঝতে পারি না কি মিন করছে। দেখো, এইটা যদি বলতো ফিশান, ফিশান এই কথা মানে হচ্ছে আসলে ভাঙ্গন, যে যখন একটা নিউক্লিয়াসকে আমরা ভেঙে ফেলবো, মানে পরমাণুকে ভেঙে ফেলবো, ভেঙে অন্য কিছুতে আমরা কনভার্ট করবো, এটা ফিশান মানে ভাঙ্গন। আর যখন দুইটা যুক্ত হয়ে আরেকটা নতুন কিছু গঠন করবে, এটা বলে ফিউশন। ফিউশন মানে তোমার হচ্ছে যুক্ত হওয়া। তুমি যদি ইংলিশ ওয়ার্ডটা চিন্তা করো, ফিউজ, ফিউজ মানে যুক্ত হওয়া, FUSE, ফিউজ, ওইখান থেকে ফিউশন এই নামটা আসছে। আর ফিশান, ফিশান মানে ভাঙ্গন, কিন্তু আমাদের বইতে আনফরচুনেটলি ফিশান বলে কিছু লেখে না, এই ফিশানটাকে আমাদের বইতে লেখা রাখে ফিশন, এইভাবে ফয় ঋষি স ন, ফিশন এইভাবে লিখে রাখে। তার মানে যখনই আমরা নিউক্লিয় ফিশন এই নাম দেখবো, আমরা বুঝবো অ্যাকচুয়ালি এখানে ফিশান ভাঙতে বলছে। কেমনে ভাঙবো এটা এক্সাম্পল দেখি। আমরা আমরা চাইলে নিজেরা ল্যাবে মানে পারমাণবিক চুল্লিতে এই কাজটা করতে পারি। একটা ভারী নিউক্লিয়াসকে নিব, একটা নিউট্রন দিয়ে ঠাসকা ধাক্কা মারবো, তো যখন আমি ধাক্কাটা দিব এই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যাচ্ছে, এবং আনস্টেবল হয়ে গিয়ে সেটা ঠাস করে ভেঙে যাবে। ভেঙে কি কি উৎপন্ন করবে? আর স্টেবল হওয়ার চেষ্টা করবে এবং ছোট্ট ছোট্ট নিউক্লিয়াসে কনভার্ট হবে। তখন দেখা যায় মোস্ট কমনলি যেগুলো উৎপন্ন হবে সেটা হচ্ছে বেরিয়াম, ক্রিপ্টন, এবং তার সাথে একটা না দুইটা না তিনটা নিউট্রন তারা থাকবেই, এবং হিউজ পরিমাণের এনার্জি। এই এনার্জিটা তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা পারমাণবিক চুল্লি নিয়ে যখনই কথা বলবো, তখনই তুমি বাই ডিফল্ট ধরবা যে আমরা একটা ইউরেনিয়ামকে ধাক্কা মেরে ভাঙা প্ল্যান করতেছি। একে ভাঙলে কত আসে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা এমসিকে জিজ্ঞেস করতে পারি, নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় কি পরিমাণ শক্তি নির্গত হয়? 200 মেগা ইলেকট্রন ভোল্ট এই পরিমাণের শক্তি নির্গত হয়, এটা একদম মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আরেকটা কেসে, যখন একত্রিত হবে মানে ফিউজ হবে, ফিউশন হবে, তখন কোনটা হবে? তখন তোমার হচ্ছে এইটা। যেমন ধরো যদি আমরা হাইড্রোজেনের দুইটা আইসোটোপকে নিয়ে আসি, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম। আসলে তোমাদের মনে আছে যে কোনটা কি ছিল? ডিউটেরিয়াম মানে হচ্ছে একটা প্রোটন এবং একটা নিউট্রন, আর টিট্রিয়াম তো মানে ছিল একটা প্রোটন আর দুইটা নিউট্রন। তো যখন এরা একত্রিত হবে, এরা যুক্ত হবে, ফিউজ হবে, তখন তার নাম হবে ফিউশন। ফিউশন হয়ে কি উৎপন্ন হবে? এখানে একটা প্রোটন, এইখানে একটা প্রোটন, তাহলে হয়ে যাবে দুইটা প্রোটন।
এখানে একটা নিউট্রন, এখানে দুইটা, তিনটা। এই তিনটার মধ্যে দুইটা নিউট্রন একত্রিত হয়ে এক জায়গায় থাকবে এবং একটা নিউট্রন আলাদা হয়ে যাবে, সাথে প্রচুর পরিমাণে এনার্জি থাকবেই। তার মানে আমি কি বলতে পারি, ডিউটেরিয়াম আর টিট্রিয়াম যুক্ত হয়ে হিলিয়াম উৎপন্ন করলো এবং তার সাথে একটা নিউট্রন এবং এক্সেসিভ অ্যামাউন্টের এনার্জি। তো এই বিক্রিয়াগুলো কোথায় ঘটে? এই টাইপের বিক্রিয়া আমরা সূর্যে দেখে থাকি। সূর্যের ভিতরে কি হয়, ফিউজ হয়, দুইটা মিলে আরো বড় কিছু তৈরি হয়। এখন তুমি চিন্তা করো তো ভাই, পারমাণবিক চুল্লিতে যে এনার্জি হয়, সূর্যে কি ওই পরিমাণে এনার্জি না আরো বেশি হয়? কমন সেন্স চিন্তা করো, সূর্যের এনার্জি আরো বেশি হয়। তার মানে কি বলতে পারি, আমরা বলতে পারি নিউক্লিয় ফিশনে বেশি এনার্জি হয় না, নিউক্লিয়ার ফিউশনে বেশি এনার্জি হয়। কত গুণ হয়? অ্যারাউন্ড 10⁶। বুঝছো? মানে ফিশনকে 10⁶ দিয়ে গুণ করলে তারপর গিয়ে পাওয়া যাবে যে আমাদের নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় কি পরিমাণে এনার্জি পাওয়া যাবে। তাই নিউক্লিয়ার এই ফিউশন কিন্তু মারাত্মক লেভেলে পাওয়ারফুল। সো হাইড্রোজেন বোমের নাম শুনছো, অ্যাটমিক বোমের নাম তোমরা শুনে আসছো। কোন বোম বেশি পাওয়ারফুল? অ্যাটমিক বোম মানে ঠাস করে ফাটবে, আর হাইড্রোজেন বোম মানে হচ্ছে যুক্ত হবে। তো ভাই হাইড্রোজেন বোম আরো বেশি ভয়ানক। কথা কি বুঝতে পারছি আমরা? মানে ফিশন না ফিউশন, তুমি এই দেখার পরে সিদ্ধান্ত নিবা কোন ক্ষেত্রে কি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো আমরা ভর ত্রুটির বেসিক কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করি। সেটা হইলো, আমরা কেমিস্ট্রির মধ্যে পড়ে আসছি যে ধরা যাক এ একটা মৌল আর বি একটা মৌল, যখন এ আর বি দুইটা মৌল যুক্ত হয়ে আরেকটা যৌগ সি তৈরি করে, তখন কি হয়? ধরলাম এই যে এ মৌল এরকম আর বি মৌল তোমার আছে এরকম, যখন যুক্ত হয়ে সি হইতে হবে আর একটা বড় কোনো মৌল হইতে হবে, তখন কিন্তু তারা এরকম কিছু পরিমাণে শক্তি সব দিকে ত্যাগ করে দেয়। একদম মনে থাকার কথা যে শক্তি ত্যাগ করে বন্ধনে আবদ্ধ হইতে হয়। আর ঠিক উল্টা কথাই বলতে পারি, যখন কোনো বড় যৌগকে ভেঙ্গে মৌলে কনভার্ট করতে হয়, মানে সি কে ভেঙ্গে এরকম এ আর বি তে কনভার্ট করতে হয়, তখন কি করতে হয়? তখন বাহির থেকে শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি প্রয়োগ করে এই মৌলকে ভাঙতে হয়। তার মানে এই একটা কথা তোমাদের মাথায় থাকা উচিত, যখন গঠন হবে তখন শক্তি ত্যাগ হবে, আর যখন এই গঠনটা ভাঙবে তখন শক্তি ত্যাগ হবে। সো গ্রহণ, তখন শক্তি গ্রহণ হবে। ঠিক আছে? তাহলে এই যে শক্তি ত্যাগ হচ্ছে বা শক্তি গ্রহণ হচ্ছে, এই জিনিসটা কিভাবে আমরা ফিজিক্সে বুঝবো? অ্যাকচুয়ালি এই যে বন্ধন গঠন হওয়ার সময় তুমি শক্তিকে ত্যাগ করে দাও বা বন্ধন ভাঙার সময় তুমি শক্তিকে দিয়ে দাও, এটাকে আসলে আমরা সিম্পলি বন্ধন শক্তি হিসেবে ট্রিট করব। কিন্তু কার বন্ধন শক্তি? আমার যত মাথা ব্যথা সব কিন্তু নিউক্লিয়াসকে নিয়ে। তো আমি নিউক্লিয়াসের বন্ধন শক্তিকে আমি জানতে চাচ্ছি। এখন তুমি একটু নিজে চিন্তা করো তো, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন। তার মানে যখন ইন্ডিভিজুয়ালি প্রোটন আর নিউট্রন যুক্ত হয়ে এইভাবে নিউক্লিয়াস গঠন করে, এই নিউক্লিয়াসটাও কিছু পরিমাণ শক্তি ত্যাগ করে দেয়। তার কারণ কি? বন্ধন গঠন করলে ত্যাগ হয় আর বন্ধন ভেঙে গেলে গৃহীত হয়, তাই না? তার মানে কিছু শক্তি ত্যাগ হয়ে যাবে। এই যে শক্তি ত্যাগ করে দিল, সেই শক্তিটি হচ্ছে বন্ধন শক্তি অথবা বাইন্ডিং এনার্জি। তো আমি বের করব কি দিয়ে, বা সন্দেহ হইলো কিভাবে? সন্দেহ হলো এইভাবে যে যখন আমরা প্রোটনের আর নিউট্রনের আলাদা আলাদা করে ভর যোগ করতেছি, যে প্রোটনের ভর এমপি আর তোমার নিউট্রনের ভর এমএন, এই যোগফলটা কিসের সমান হওয়ার কথা? এই যোগফলটা অবশ্যই নিউক্লিয়াসের ভরের সমান হওয়ার কথা, মানে ম্যাস অফ নিউক্লিয়াস। কিন্তু বাস্তবে দেখা যায় এদের ভরটা নিউক্লিয়াসের ভরের সমান হয় না। কিন্তু তোমার কাছে কয়টা প্রোটন আছে এটাও বোঝা উচিত। তোমার কাছে জেড সংখ্যক প্রোটন থাকার কথা, আর তোমার কাছে এ মাইনাস জেড এতগুলো নিউট্রন থাকার কথা, তাই না? মানে যে টোটাল আমি বের করলাম একটা পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন এবং কয়টা নিউট্রন আছে, বের করে আমি যদি দেখি এই মানটা প্রকৃত নিউক্লিয়াসের ভর থেকে একটু হইলেও বেশি আসে, এই যে তোমার দুইটা ভরের মধ্যে কম বেশি হওয়া, এই জিনিসটাকে বলি আমরা ভর ত্রুটি। মানে ডিফারেন্স প্রকৃত মান এবং তোমার হিসাব করা মানের মধ্যে ঘাপলা পাকছে। সো এইটি তোমার হচ্ছে ভর ত্রুটি। এই ভর ত্রুটি কি আমরা ডেল্টা এম দ্বারা প্রকাশ করি। আর বন্ধন শক্তি হচ্ছে বাইন্ডিং এনার্জি। আইনস্টাইন বলছেন ই সমান সমান এমসি স্কোয়ার, তাই সেখান থেকে ভর ত্রুটির পরিবর্তে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার করলেই পাওয়া যায় বন্ধন শক্তি বা বিই।
ঠিক আছে। এখন আমরা যখন ভরগুলো নিয়ে কাজ করি আমরা তো অ্যাটমিক ম্যাস ইউনিট নিয়ে কাজ করি। তো আমরা মনে রাখবো যে এক অ্যাটমিক ম্যাস ইউনিটের জন্য যেই পরিমাণে এনার্জি পাওয়া যায় এটা হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা আমরা প্রথম দিকে ক্লাসেও কিন্তু বলছিলাম যে আমরা এক এমইউ থেকে কি পরিমাণ শক্তি বের করতে পারবো। এটা কাজ করি, আমরা একটা সিম্পল ম্যাথ করে দেখি, ম্যাথ করলেই বুঝতে পারবো। তো ধরি ডিউটোরনের বন্ধন শক্তি বের করতে হবে মেগা ইলেকট্রন ভোল্টে, কিন্তু ক্লু কি দেওয়া আছে? ক্লু দেওয়া আছে প্রোটনের ভর, নিউট্রনের ভর, আর এমডি মানে হচ্ছে ডিউটোরনের নিউক্লিয়াসের ভর হচ্ছে এত। তাহলে ভাই একটু মনে করে দেখতো, ডিউটোরন বলতে কি বুঝাইতো? হাইড্রোজেন তো আমাদের ডিউটোরন না, হাইড্রোজেন ডিউটেরিয়াম আমাদের টিট্রিয়াম। তো আমার তোমার এটা 1 1 কিন্তু হবে না, যদি এর প্রোটন হয় একটা কিন্তু পারমাণবিক সংখ্যা তোমার এক হইলেও ভর হবে 2, অর্থাৎ প্রোটন একটা নিউট্রন একটা। তো এইটা হচ্ছে তোমার জন্য ডিউটেরিয়াম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো এখান থেকে আমরা চিন্তা করব প্রোটন কয়টা আর নিউট্রন কয়টা। প্রোটন মানে তোমার হচ্ছে জেড মানে 1, আর নিউট্রন মানে তোমার হচ্ছে এ মাইনাস জেড, ওইটা মানে তোমার হচ্ছে 1। তার মানে আমি যখন বলি ইন্ডিভিজুয়ালি আমরা এখানে ভরটা বের করব, তাহলে কত করতে হবে? একটা প্রোটন এবং একটা নিউট্রনের ভরকে বের করতে হবে। সো এম পি প্লাস এম এন, একটা প্রোটন একটা নিউট্রন, কিন্তু বাস্তবে এই ভরটা বেশি হবে। কার কম্পেয়ারে বেশি হবে? এই নিউক্লিয়াসে কম্পেয়ারে বেশি হবে। তাহলে বাদ দিতে হবে এমডি, যদি বাদ দিয়ে দিই এই যে পার্থক্যটা, এইটি হচ্ছে আমাদের জন্য ভর ত্রুটি অথবা ডেল্টা এম। এই ডেল্টা এম যাই পাবো সেটাকে যদি এখন আমরা আবার গুণ দিয়ে দেই সি স্কোয়ার দিয়ে, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, তখন পেয়ে যাবো আমরা বন্ধন শক্তির মান। তোমার কাছে অ্যাকচুয়ালি এইটাই চাওয়া হয়েছে। তাহলে আসো এখন মানগুলো আমি বসাই দেই। এখানে এমপি এমএন যোগ করতে চাও, মানগুলো কিন্তু খুব বেশি বড় না হইলেও এটা মুখে মুখে করতে আসলে তোমার কষ্ট হয়ে যাবে, মানে 1.00782। একটা কাজ করি, তাহলে আমি এই জিনিসটাকে মুখে মুখে না করে একটু ক্যালকুলেটরে করে তোমাকে বলি যোগ করলে কত আসে। যোগ করলে একবার তুমি পেয়ে যাবা, বিয়োগ করার পরে 0.00328, 0.00328 এত এএমইউ। মানে আমি জানি তুই যোগ বিয়োগ করতে পারবা, কিন্তু আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আর কি, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এখন যদি আমরা এটাকে এমসি স্কোয়ার করতে চাই কি করতে হবে? 0.00328, যতই এএমইউ আসছে জাস্ট তুমি 931 দিয়ে গুণ দিয়ে দাও। গুণ দিলে সাথে সাথে এটা কনভার্ট হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্টে। কথা বুঝতে পারছি ভাই? মানে এএমইউ কে ডাইরেক্ট গুণ দিয়ে এটা হয়ে যায়। এখন কি তুমি চাও এই মানটা নিজে মুখে মুখে করার ট্রাই করতে পারো, মানে এটা আমরা চেষ্টা করতে পারি। কিভাবে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই 328 ডিভাইড বাই দশমিকের জায়গায় 1 লিখবো, এবং 2 শূন্য 2টা আর 3 5টা, তো 5টা ঘর 1 2 3 4 5, ঠিক আছে। তার সাথে গুণ করতে হবে 931। এই তো তোমরা কাজ করো, তোমাকে একটু অ্যাপ্রক্সিমেটলি ভাবো যে উপরের ওইটা 931 না, উপরের ওই মানটা হচ্ছে জাস্ট ধরে নাও মোটামুটি 900-র মতো, আর এই মানটাকে তুমি মোটামুটি ধরে নাও 300-র মতো, মানে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একটু কমাই দিচ্ছি মানগুলো। আমি এটাকে 300 ধরলাম আর এটাকে আমরা 900 ধরলাম। তাহলে নিচে 1 2 3 4 5, ম্যাক্সিমাম শূন্য কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে কাটলে কত হয়? 3 নং তোমার 27 ডিভাইড বাই 10 2.7। তাহলে তোমার উত্তরটা কিন্তু অবশ্যই 2.7 থেকে বেশি আসবে। এখন আমাদের কাছে ক্যালকুলেটর নাই, আর পরীক্ষায় অবশ্যই স্যার এরকম মান দিবেন না, দিলে ভালো মানই দিবেন। তো যাই হোক, এটা করলে অ্যাকচুয়াল যে মানটা আসবে, আমি আগেই ক্যালকুলেট করে রাখছি, এটা করলে অ্যাকচুয়াল মানটা আসবে 3.05 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা এখানে মান নিয়ে বদার হব না, কারণ আমরা জানি এখানে মান কোনো ইস্যু না। অঙ্কটা করে কিভাবে, এটা হচ্ছে মেন কথা, যে প্রোটন নিউট্রনের ভরকে যোগ করব, নিউক্লিয়াসের ভরকে বাদ দিব, যাই পাবো তার নাম হবে ভর ত্রুটি, এই যে ডেল্টা এম। পরে ওই ডেল্টা এমটাকে সি স্কোয়ার দিয়ে গুণ দিলে পেয়ে যাব আমরা ডাইরেক্ট বন্ধন শক্তির মান। ওকে, মাঝে মধ্যে তোমাকে কনফিউজ করতে আরেকটা কোশ্চেন এখানে দিয়ে দেয়, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। আমি লিখে দিচ্ছি নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এটা কেমনি করবা? তুমি যে টোটাল মানটা পাইছো 3.05 বাইন্ডিং এনার্জি, এটাকে ভাগ দিয়ে দিবা ভর সংখ্যা দিয়ে 2 দিয়ে,
মানে সূত্র আকারে লিখলে এইভাবে, বাইন্ডিং এনার্জিকে ভাগ দিতে হবে এ দিয়ে, বন্ধন শক্তিকে ভাগ দিতে হবে আমাদের ভর সংখ্যা দিয়ে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3.05 2 দিয়ে ভাগ করি, তাহলে মানটা হয় 1.525। তাহলে 1.525 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন। নিউক্লিয়ন, আর নিউক্লিয়ন কথা মানে কি ভাই, নিউক্লিয়াসে যারা থাকে তাদের নামই হচ্ছে নিউক্লিয়ন, অর্থাৎ সিম্পলি ভর, প্রোটন প্লাস নিউট্রন এই সংখ্যা দিয়ে ভাগ দিয়েই আমরা এটা পেয়ে যাবো, বুঝতে পারছি? ঠিক আছে, আসলে প্রবলেম সলভ করি আমরা। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি কোনটা? ফিশন মানে কি, ভাঙ্গন। তাহলে দেখো তো কি কি তোমাকে দেওয়া আছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বন্ধন শক্তি, নিউট্রনের বিভব শক্তি, শুধুমাত্র ফিশন ভগ্নাংশের গতিশক্তি, ফিশন ভগ্নাংশ এবং নিউট্রনের গতিশক্তি। এখন ফিশন বিক্রিয়া মানে কি, তুমি যে এখানে ভাঙ্গনটাকে চিন্তা করছো না, তুমি বন্ধনটাকে চিন্তা করতেছো না, এখানে অ্যান্সার এ, নিউক্লিয়াসের বন্ধন শক্তি। নিউক্লিয়ার বন্ধন শক্তি জিনিসটা আবার কি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন গুলো যে একত্রিত হয়ে থাকে সেটা হচ্ছে আমার এখানে বেঁধে রাখা শক্তি, কারণ নিউক্লিয়াসের ভিতরে আমি এখানে কোনো ইলেকট্রনকে আনতে যাবই না। 1 AMU ভরের সমতুল্য শক্তি কোনটা? 934 মেগা ইলেকট্রন ভোল্ট, মুখস্থ। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? যোগ করে, ফিউজ করে হয়। তাহলে ফিশন না ফিউশন, এই যে ফিউশন, ফিউজ করে হয়, তো এখানে ফিউশন। সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি পায়? একই কথা, ফিউশন, যুক্ত হয়ে শক্তিটা পায়। নিউট্রন দ্বারা আঘাত করে যদি কোনো ভারী পরমাণু নিউক্লিয়াসকে প্রায় সমভরের বিশিষ্ট দুইটা অণুতে বিভক্ত করা যায়, তা কি বলে? ভেঙ্গেই তো ফেলছে, তাই না? ভেঙ্গে ফেললে ফিশন বা ফিশন। ওকে, নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির পরিমাণটা কত হয়? বলছিলাম আমাদের বই দেওয়া আছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। নিচের কোনটি একটা নিউক্লিয় ফিউশন বিক্রিয়া প্রদর্শন করে? ফিশন না কিন্তু ফিউশন, মানে যুক্ত হচ্ছে। এখানে ইউরেনিয়াম ভাঙতেছে, হবে না। এখানেও ইউরেনিয়াম ভাঙতেছে, হবে না। ডিতেও একটা থেকে ভাঙতেছে, হবে না। তাহলে উত্তর হবে উত্তর বি, তার কারণ এখানে দুইটা মিলে আরেকটা নতুন কিছু হচ্ছে, এখানে অ্যান্সার হবে অ্যান্সার বি। একটা স্থির থোরিয়াম নিউক্লিয়াস থেকে ইনর্ট গতি শক্তির একটা আলফা কণা নির্গত হয়। এখন এই বিক্রিয়ায় রেডিয়াম নিউক্লিয়াসের গতি শক্তি কত, তোমাকে সেটা বের করতে বলা হচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি 19-20 একটা রিটেন প্রবলেম ছিল। এখন এই রিটেন প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? নর্মাল সেন্সে মনে হতে পারে যে আমরা তো কোনো কিছু পড়িই নেই, এটা কেমন কথা, আমরা খালি জানি যোগ বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে চেক দাও আগে যে তুমি থোরিয়াম থেকে আসলে কি রেডিয়াম পাবা কিনা। তাহলে থোরিয়ামটা তোমার হচ্ছে TH, এটা উপরে কত? উপরে তোমার হচ্ছে 220, আর নিচে কত? নিচে তোমার হচ্ছে 90। এখানে কি বাদ যাবে? তা দাবি করতেছে এটা আলফা বাদ যাবে, মানে উপরে 4 নিচে 2। তা বিয়োগ করে দেখি, তাহলে উপরে তোমার আসতেছে 216 আর নিচে তোমার আসতেছে 88, এবং মিলে গেছে, এইটাই কিন্তু রেডিয়াম। তাহলে প্রথম চেক ছিল কোন কণা এখানে বাদ গেছে কিনা, না, সব ঠিকঠাক আছে, মানে ডিরেক্টলি থোরিয়ামকে ভাঙলেই আমরা এখান থেকে রেডিয়ামকে পাবো, সো লেখায় কোনো সমস্যা নাই। তাহলে এটা চিন্তা করতে এইভাবে, ধরো যে এইটা তোমার হচ্ছে একটা থোরিয়াম, TH থোরিয়াম। যদি এই থোরিয়ামটা ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে? একটা হবে ধরো আলফা কণা, তো তোমার আরেকটা হবে ধরো রেডিয়াম, এই তো দুইটা। তো যখন একটা বোম ধাপ করে ব্লাস্ট হয়, ভেঙে 2 টুকরো হয়ে যাবে, তখন কি তারা দুইজন ভুলেও একই দিকে যাবে? মানে মিন করলাম যে থোরিয়ামটা ভেঙে 2 টুকরা হয়ে গেল, তো 2 টুকরা হইলে আলফা যাবে একদিকে আর রেডিয়াম যাবে আরেক দিকে, কারণ কি ব্লাস্ট হয়েছে, ভরবেগ সংরক্ষিত হইতে হবে না। তাহলে আমরা কাজ করি, এই আলফা কণাকে ধরলাম এইটা, আর তোমার রেডিয়ামকে ধরলাম এইটা। এটা কাজ করি, আমরা বেগ ধরে নিই, আলফা কণার বেগটাকে V1 বললাম, আর রেডিয়ামের বেগটাকে আমরা V2 ধরে নিচ্ছি। সরি, ভুলে লিখছিলাম, এটা V2 লিখতে হবে, V2 আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে যেহেতু এটা একটা বস্তু থেকে ভেঙে 2 টুকরা হইলো, ব্যাপারটা কি অনেকটা উল্টা করে বলা যায় না, যে আলফা আর রেডিয়াম যুক্ত হলে থোরিয়াম হইতো, মানে মিলিত ভরবেগ থোরিয়ামের, আর ওটাকে ভাঙলে আমরা আলফা আর রেডিয়াম ভরবেগটাকে পাচ্ছি। অর্থাৎ আমি চাচ্ছি এখানে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে। তাহলে কি বলা যায়? আলফার ভর, আলফার বেগ সমান সমান রেডিয়ামের ভর আর তোমার রেডিয়াম বেগ ইকুয়াল। কেন? ওই যে বন্দুক আর গুলি মতো, বন্দুক যাবে পিছে, গুলি যাবে সামনে,
ভরবেগ সংরক্ষিত, এই জন্য এদের ইকুয়াল ভরবেগ সেই রকম। তো যদি আমরা এটা কাজে লাগাইতে চাই কিভাবে করতে পারি, আমরা এখান থেকে চাইলে এটাকে জাস্ট পক্ষান্তর করে রাখতে পারি এইভাবে, যেটা বেগটা কত। তুমি ভাবতে পারো আমি যে বেগের দিকে কেন ফোকাস করতেছি, তার রিজনটা হচ্ছে আমাকে বলা ছিল আলফা কণার যে গতি শক্তি সেটা হচ্ছে ই নট। তো ওইটাকে যে কাজে লাগাইতে হয় তাহলে আমাকে বেগ নিয়ে মাথা ঘামাইতে হবে। একটা কাজ করি, আগে লিখেই নিই যে আলফা কণার জন্য আমাকে শক্তি দেওয়া আছে ই নট গতি শক্তি, মানে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আলফা ভর এম আলফা, আর বেগ হচ্ছে ভি ওয়ান কোত্থেকে পাইলাম, এই যে ধরে নিছিলাম ভি স্কোয়ার। তো এটা আমি জানি আমাকে দেওয়া আছে। আর তুমি জানতে চাও কি, তুমি জানতে চাও রেডিয়ামের জন্য শক্তি কত হবে। তাহলে রেডিয়ামের যে গতি শক্তি সেটা হবে ই, ওইটা হবে আমাদের হাফ এম, কার এম, রেডিয়ামের ভর, আর বেগ কার, রেডিয়ামের বেগ ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখন কোনোভাবে এই দুইটাকে আমার মার্জ করতে হবে, কাজে লাগাইতে হবে। আর আমি কেমনে কাজে লাগাবো, আমি তো কারো মানি জানি না, কিন্তু হ্যাঁ আমি এদের একটা অনুপাত জানি, ভরবেগ ভরবেগ সামহাউ কাজ করে। একটা কাজ করি, এই জায়গাতে আমরা হাফের জায়গায় হাফ কে রাখতেছি, এম এর জায়গাতে এম কে রাখতেছি, বেগটাকে এখান থেকে খুঁজে আনতে পারি। অর্থাৎ রেডিয়ামের জন্য যে বেগটা হবে মানে ভি সে কত হবে, যে পক্ষান্তর করে দেই, আলফার ভরকে ভাগ দিতে হবে রেডিয়ামের ভর দিয়ে, এবং এটা গুণ হবে আলফার বেগ ভি দিয়ে। এটাকে ধরে ওখানে বসায় দিব। তা যখন ভি জায়গায় এটা আসতেছে, শুধু তো আসবে না, স্কোয়ার আকারে আসবে। তো আমরা লিখতে পারি এইভাবে, এম আলফা ডিভাইডেড বাই এম আর এ, এইটা হবে হোল স্কোয়ার, এবং তার সাথে ভি এইটাও হবে হোল স্কোয়ার। মানে এই অনুপাতটা ঢুকে স্কোয়ার হয়ে যাবে। তাহলে হাফের জায়গায় থাকুক হাফ, আমাদের মাথা ব্যথা নাই, এম আর এ আর নিচের আর এ স্কোয়ার কাটাকাটি হবে। তাহলে থাকলো একটা এম আলফা ভি স্কোয়ার, এই যে হাফ এম আলফা স্কোয়ার ভি স্কোয়ার, আর এই জায়গায় পুরাটাই ভাগ আকারে থাকতেছে বা গুণ আকারে বলতে পারি, 1 বাই নিচে থাকলো এম আর আলফা, এমনটা কিন্তু আমাদের পড়ে আছে। এখন যদি আমরা আরেকবার সুন্দর করে লাইনটাকে এই পাশে লিখি, তাহলে রেডিয়ামের জন্য আমরা কি এনার্জি পাইলাম, হাফের জায়গায় আমরা হাফই পাইলাম, এখানে আর আলফা এবং আর আলফা কাটাকাটি হয়ে নিচে একটা পড়ে থাকতেছে রেডিয়ামের ভর এম আর এ, আর এখানে আলফা স্কোয়ার আকারে এবং ভি স্কোয়ার আকারে এসে বসে আছে। একটা কাজ করতে পারি, চাইলে আমরা এই দুইটা স্কোয়ার কে চাইলে এইখান থেকে টেনে আনতে পারি। কিভাবে দেখো তো, তার কারণ এম ভি স্কোয়ার সাথে ই নটের কানেকশন আছে, ওইটাকে সামহাও কিন্তু এই জায়গায় আনা পসিবল। কিভাবে আমরা আনতে পারি সেই জিনিসটাকে, দেখো এভাবে আনতে পারি, রাখলাম হাফের জায়গায় হাফ, একটা রাখলাম এম আলফা এবং রাখলাম ভি স্কোয়ার, মানে ঠিক এই চেহারাটাকে রাখলাম। এবার ব্যালেন্স করো, কি কি তুমি করা বাদ রাখছো। আলফা ছিল দুইটা, তুমি লিখছো একটা, তাহলে এখানটা আলফাকে বসায় রাখো। আর এই রেডিয়ামের ভরটাকে তুমি লেখোই নাই, এটাকেও লিখে রাখো। সো এখান থেকে জাস্ট দুইটা ভাগে স্প্লিট করাই নিলাম। তাহলে এখন প্রথম যে আমি রাখছি আলফার ভি এটাই তো আসলে আলফার গতিশক্তি ই নট, তার সাথে এদের ভর, ভরকে কম্পেয়ার করবা কি দিয়া, তুমি ডিরেক্টলি জানো ভাই আলফার ভর কত, উপরে হচ্ছে 4 আর রেডিয়ামের উপরে কত 216। সো বেসিক্যালি ভরে কম্পেয়ার করলে কি 4/200 করা যাবে। কিভাবে করলাম, কারণ আমরা জানি আলফা মানে হচ্ছে হিলিয়াম 2+, যার ভর সংখ্যা 4, পয়েন্ট সংখ্যা 2, 2+, তাহলে এই যে আলফা মানে হচ্ছে 4 আর রেডিয়ামটা মানে হচ্ছে 216, বসা দিলাম। 4 এবং 216 এইটাকে তো চাইলে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 4×5 = 20, 4×4 = 16। তার মানে ফাইনালি উত্তর পাওয়া গেল রেডিয়ামের যে এনার্জি সেটা হবে আলফা কণার যে এনার্জি ছিল তার 54/1 শেষ হয়ে গেছে। তো দেখো ঢাকা ভার্সিটি পরীক্ষায় কিন্তু এই যে ম্যাথটা আসছিল, এটা একদম নর্মাল থিওরিকে কাজে লাগানো হয়েছে, যে ভাঙ্গন যখন হবে ভরবেগ সংরক্ষিত এবং তার ভিতরে শক্তি আছে, গতি শক্তির ভিতরে ভরবেগের টার্মটাকে আমি ইউজ করব, অটোমেটিক্যালি আমাদের ভ্যালু এখান থেকে বের হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এর পরের কোশ্চেনটায় চলে যাই। রাজশাহী ইউনিভার্সিটি 19-20, এটাও কিন্তু তোমার রিটেন প্রশ্ন আকারে আসছিল। যাক, রিটেন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, তার কারণ সবগুলো মার্কই গড়ে আমাদের 2 মার্ক, 2.5 মার্ক, 1.5 মার্ক, এরকমই, এর তো বেশি তো আর না। তো বলতেছে যে পারমাণবিক বোমা আর হাইড্রোজেন বোমা কোন প্রক্রিয়ার উপরে ভিত্তি করে তৈরি করা হয়।
মনে করে দেখো আমি একটু যখন তোমাদেরকে ফিশন আর ফিউশন পড়াচ্ছিলাম, এই সেম কথা আমি তোমাকে উঠেছিলাম যে কোনটা বেশি পাওয়ারফুল হবে। পারমাণবিক বোমাই কিন্তু অ্যাটমিক বম। আমি হয়তো বাংলা বই নিয়ে আমি ইংলিশে বলছিলাম অ্যাটমিক বম। তো অ্যাটমিক বম কি ছিল? যখন তোমার একটাকে ধাক্কা মেরে ফাটায় ফেলা হয়, তো যখন ফাটায় ফেলবা তখন কি ফিশন বা ফিশন এই প্রসেস তোমার হবে। আর হাইড্রোজেন বম কি হয়? এটাকে হাইড্রোজেন বমই বলে। এখানে ফিউজ হয়, হাইড্রোজেন গুলো মিক্স আপ হয়ে হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। তো যখনই ফিউজ হয় তাকে বলি আমরা ফিউশন প্রসেস। এখন তুমি খুব ভালো করেই জানো যে ফিশনের সাথে মোটামুটি 10⁶ কে মাল্টিপ্লাই করলে তারপর পাওয়া যায় ফিউশন। তাহলে কে বড়? অবভিয়াসলি বুঝতে পারতেছি যে ফিউশনের এনার্জি অনেক বেশি হয় ফিশনের কম্পেয়ারে। ঠিক আছে, সো এই হচ্ছে ভিত্তি ফিশন আর ফিউশনের ভিত্তিতে, এবং এটা বেশি পাওয়ারফুল সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তুমি চাইলে খাতাটা কাজ করতে পারো, একটা এক্সাম্পল দেখাইতে পারো ইউরেনিয়াম দিয়ে। যেমন আমরা চুল্লিতে ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারি, ধাক্কা মারলে এখান থেকে আমরা বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউট্রন পাই, তার সাথে একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি পাই, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখাইতে পারো একটা এক্সাম্পল। আর তুমি এখানে যদি ফিউশনের এক্সাম্পল দেখাইতে চাও তাহলে 2টা হাইড্রোজেনকে যোগ করতে হবে, কিন্তু প্রোটন 2টারই একটা করে হলেও একটার তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 1, তো আরেকটার প্রোটন সংখ্যা হচ্ছে এখানে 2। সরি, নিউট্রন সংখ্যা তোমার হচ্ছে একটার 1 এবং আরেকটা 2। সো 1 1 এ একজন তোমার হবে এখানে 2, আরেকজন তোমার হয়ে যাবে 3। মানে একবারে ভর লিখলাম। প্রোটন তো একটাই আছে, নিউট্রন একটা, বাইরে তোমার 2টা। যোগ করে কি পাবা? যোগ করে পাবা তুমি একটা হিলিয়াম। নিচে তোমার 2 ঠিকই আছে, উপরে তোমার 4 আছে, এবং তার সাথে নিউট্রন এবং তার সাথে হিউজ পরিমাণের এনার্জি। ঠিক আছে, তো যদি পারো স্যারকে একটু এক্সাম্পল লিখে দেখাই দিও, স্যার খুশি হবে। শেষ, 2 মার্কের জন্য 2টা বিক্রিয়া মোটামুটি এনাফ। আর কনফিউজ থাকলে ইউরেনিয়াম 92, 238 বা 234 লেখার দরকার নাই, জাস্ট ফাঁকা রেখে দাও, সেফ থাকো। ঠিক আছে, তাই মোটামুটি আমার মনে হয় আজকে ক্লাসে যা কিছু বোঝানো ছিল আমরা বুঝতে পারছি, পড়তে পারছি। রিকোয়েস্ট একটাই, প্রচুর মুখস্থ মাত্রার জিনিস, অনেক বেশি মুখস্থ থাকতে হবে, একটু ভালো করে মুখস্থ করো। আর 2-3টা বিক্রিয়া মুখস্থ রাখবা, যাই প্রশ্ন করুক ঘুরায় ফেরায় ওই দিয়ে তুমি অ্যান্সার করে দিবা। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। ধন্যবাদ, এরপর আবার নতুন ক্লাস দেখা হবে। থ্যাংক ইউ।